নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের জন্য মৃগাঙ্গ ভট্টাচার্যের লেখা গল্প প্রিমুলা। তো বেশি কিছু না বলে চলো গল্পে যাওয়া যাক। পয়লা বৈশাখ গেল এই সেদিন। গ্রীষ্মকাল হলেও জলপাইগুড়ির বাতাসে রাতের দিকে এখনও ঠান্ডা শিরশিরে আমেজ জড়িয়ে থাকার কথা। কিন্তু এবার বৈশাখ পড়তে না পড়তেই গনগনে হাওয়া পাগলা ঘোড়ার মতো আগুনের হলকা ছড়াতে ছড়াতে ছুট দিচ্ছে, কখনো পূব থেকে পশ্চিমে, কখনো উত্তর থেকে দক্ষিণে। সেদিন উদ্দালক গলায় বিরক্তি মিশিয়ে বলল, আর পারা যাচ্ছে না, এই বিচ্ছিরি গরমে পচে মরার চাইতে কোনো পাহাড় টাহাড়ে গিয়ে কদিন গা জুড়িয়ে আসি চল। আমি বললাম, ছোটোখাটো রুটে ট্র্যাকও তো করা যায়। উদ্দালকের কথাটা মনে ধরল, বলল, আইডিয়াটা মন্দ দিসনি। উদ্দালক আর আমি ব্যাংকার, থাকি জলপাইগুড়িতে, একই ব্রাঞ্চে পোস্টেড, দুজনেই ব্যাচেলার। আমরা যে শুধু পাহাড় ভালোবাসি তাই নয়, সময় সুযোগ হলেই দুজনে ট্রেক করতে বেরিয়ে পড়ি রুকস্যাক কাঁধে। বাড়ি ফিরে ক্যালেন্ডার দেখলাম, সপ্তাহান্তে ন্যাশনাল হলিডে। দু একটা দিন ছুটি প্রিফিক্স করলেই লম্বা একটা স্পেল হয়ে যায়। উদ্দালকের সঙ্গে কথা বললাম, স্থির হলো আমরা গ্যাংটক যাব প্রথমে। সেখানে ফুরবা চামলিং থাকে। তার বাতলে দেওয়া প্ল্যান অনুযায়ী ওদিকেই কোনো পাহাড়ে ট্রেক করব। চামলিংও শখের ট্রেকার। ট্রেক করতে গিয়েই একবার আলাপ হয়েছিল হাসিমুখী পাহাড়ি যুবকটির সঙ্গে। এমজি রোডে ওদের গাড়ির শোরুম। চামলিং বলল, তোমরা গ্যাংটক চলে এসো আগে, ফাঁকা থাকলে আমিও সঙ্গ দেব। জলপাইগুড়ি থেকে বাস ধরে শিলিগুড়ি এসে গ্যাংটকগামী শেয়ারের জিপে চড়ে বসলাম আমি আর উদ্দালক। সাদা চামড়ার দুই যুবক যুবতী আমাদের সহযাত্রী, খুব সম্ভব হানিমুন কাপল। নিজেদের নিয়েই তারা মশগুল। উদ্দালক হাসি মুখে হাই বললেও যুবকটি পাথুরে মুখে হ্যালো বলে মুখ ঘুরিয়ে নিল। বুঝলাম আমাদের সঙ্গে ভাব জমানোর তার আগ্রহ নেই। দুই শ্বেতাঙ্গ ছাড়া গাড়িতে রয়েছে মঙ্গলয়েড মুখের এক তরুণী। পার্পল রঙের টি শার্ট আর জিন্স পরা মেয়েটার বয়স 18-19-এর বেশি হবে না। কানে হেডফোন গুজে চোখ বুজে আছে। আমাদের গাড়ি সরপিলো পথ ধরে উঠছিল তিস্তাকে পাশে রেখে। 3 ঘন্টা বাদে এলো সিংতাম। এখানে চা জলখাবারের বিরতি। পথের ধারে খাবারের দোকান, মোমো, থুকপা, চাউমিন ইত্যাদি পাওয়া যায়। খিদে মিটিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে সুখ টান দিচ্ছিলাম। মেয়েটা কখন যেন কাছে এসে দাঁড়িয়েছে। হিন্দিতে সহজ গলায় বলল, আপনারা ট্যুরিস্ট? আমি বললাম, ট্যুরিস্ট বলা যায়, আবার ট্রেকার বললেও ভুল নয়। গ্যাংটকে এক বন্ধু থাকে আমাদের। গ্যাংটক পৌঁছবো আগে, তারপর 3 জন মিলে ওদিকেই কোথাও ট্রেক করব। মেয়েটি স্মিথ মুখে বলল, স্যার আপনারা থলুং উপত্যকা গেছেন কখনো? না, যাওয়া হয়নি। বছর 2 আগে সাংঘাতিক ভূমিকম্প হয়েছিল না ওদিকটায়? হ্যাঁ, ভূমিকম্পের প্রকোপে থলুং ও সাকিংয়ের মতো গ্রামগুলিতে মারা গিয়েছে অনেক মানুষ। সিকিমের উত্তর পশ্চিম দিকটা খুব সুন্দর। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও সেখানে আছে জলপ্রপাত আর বরফ গলা জলের নদী। ঘন বন ছাড়াও আছে প্রাচীন থলুং মনাস্ট্রি, যা সিকিমের পবিত্র উপাসনা স্থল। অনেক বিরল শিল্প আর মূল্যবান নথি সেখানে রয়ে গেছে। অনেকে বলে এখান থেকেই নাকি লেপচা জনজাতির মানুষ একদিন জন্ম নিয়েছিল। ট্রেকারদের কাছে এই রুট বেশ আকর্ষণীয়। কি নাম তোমার? তোমার বাড়ি কি ওই পাহাড়েই? আমার নাম কিবো লেপচা। আপার থলুংয়ে একসময় থাকতাম। ভূমিকম্পের সময় প্রাণ বাঁচাতে পাসিংদং নেমে আসতে হয়েছিল।
শিলিগুড়ি গিয়েছিলাম কাজে, এখন পাসিংদং ফিরছি। উদ্দালক বলল, পাসিংদং জায়গাটা কোথায়? কিবো বলল, এখান থেকে মঙ্গন পৌঁছে সেখান থেকে পাসিংদাং 16 কিমি। ওখানে আমাদের হোমস্টে বিজনেস আছে। ইচ্ছে করলে আজ রাতটুকু সেখানে থেকে কাল ট্রেক করতে যেতে পারেন থলুং ভ্যালির দিকে। টাকা পয়সা যা ন্যায্য মনে করবেন দেবেন, একজন গাইডও আপনাদের সঙ্গে দিয়ে দেওয়া হবে। উজ্জ্বলক নিচু গলায় আমাকে বলল, নর্থ ওয়েস্ট সিকিমের কথা শুনেছি অনেক। সিকিমকে জানতে হলে নাকি যেতে হয় ওই পাহাড়ে। কি করবি রে, যাবি? আমি হাসলাম, যাওয়াই যাক, চামলিংয়ের সঙ্গে বরঞ্চ কথা বলে নি। ফোন করলাম, রিং হয়ে হয়ে কেটে গেল। চামলিং ফোন তুলল না। তার উদ্দেশ্যে একটা টেক্সট মেসেজ ছেড়ে মাঙ্গনগামী একটি জিপে উঠে বসলাম। গাড়িতে যাত্রী বলতে আমরা 3 জনই। পিচ ঢালা রাস্তায় পাক খেতে খেতে জিপ যত উঠছিল তত শীত বাড়ছিল। বহু নিচে একটি রূপলি জরির মতো নদী সঙ্গ দিচ্ছিল আমাদের। কিবো বলল, স্বর্গের এক ঝর্ণা থেকে জন্ম নিয়ে এই নদী মরতে পা রেখেছে। নদীর নাম রংইয়ংচু। স্থানীয়রা বলে এই নদী এতটাই পবিত্র যে মৃতদেহ ভাসিয়ে দিলে মৃতের আত্মা স্বর্গবাসী হয়। উদ্দালক হাসল, প্রতিটা পাহাড়েই নানা রকম মিথ স্থানীয় মানুষদের মুখে মুখে ঘোরে। পাসিংদংয়ে যখন এসে পৌঁছলাম তখনও আলো ছিল। নামতে না নামতেই অদৃশ্য লাটাই দিয়ে বিকেলটাকে কেউ দ্রুত গুটিয়ে নিল। একটা পুরনো মনাস্ট্রি রাস্তার ধারে, পাশ দিয়ে আঁকাবাঁকা পায়ে চলা পথ, একদিকে খাল, অন্যদিকে রিজু পাইন গাছেরা। কয়েক পা নেমে কিবো বলল, স্যার এসে গিয়েছি। কাঠের একতলা বাড়ির রংটা আনকমন, বেগুনি আর পার্পেলের মাঝামাঝি, নীলচে ভাব বেশি। বাইরে টিনের সাইনবোর্ড টাঙানো, ইংরেজিতে লেখা মায়াল লায়াং হোমস্টে। সামনের ঢেউ খেলানো জমিতে পাহাড়ি ফুল ফুটে আছে। ওই বাড়িটার রঙে রং। কিবো চাবি বের করে তালা খুলল দরজার। মুখ ফিরিয়ে হাসল। হোমস্টে হিসেবে ভাড়া দেওয়ার জন্যই বাড়িটা বানানো হয়েছে। শাইলি দিদি এখানকার কেয়ারটেকার কাম কুক। পড়ে গিয়ে দিদির ফিমার বোন ভেঙেছে। শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি। তাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু দিদি নেই বলে হোমস্টে তো আর বন্ধ রাখা যাবে না। চিন্তা নেই স্যার, রাতের খাবার রান্না করে তবেই বাড়ি যাব। কাল ভোরবেলা চলে আসব। ভিতরে ঢুকলাম। দুদিকে দুটো ঘর, মাঝে কমন স্পেস, সেটাই রিসেপশন। ইলেকট্রিসিটি আছে। কিবো সুইচ অন করতেই আলোয় ঝলমল করে উঠল বাড়িটা। একটা ফ্রেমে বাঁধানো ফটো ঝুলছে দেওয়ালে। এক মঙ্গলয়েড মুখের বৃদ্ধ, চোখে পুরু কাচের চশমা। কিবো বলল, ইনি গিয়াৎসো ব্লেপচা, আমার দাদু, বেঁচে নেই। স্যার এটাই আপনাদের ঘর। ডাইনিং স্পেস আর কিচেন ওদিকটায়। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটাচড ওয়াশরুম, রানিং ওয়াটারের সুবিধাও মজুদ। পাইপ দিয়ে জল নিয়ে আসা হয়েছে কাছের পাহাড়ি ঝর্ণা থেকে। সঙ্গে পাউরুটি সেকা আর মুড়াই, যা আসলে আমাদের মুড়ি। আমি এক মুঠো মুড়ি মুখে নিয়ে বললাম, দেখে মনে হচ্ছে এই বাড়ির বয়স বেশি দিন নয়। কিবো বলল, ভূমিকম্পের সময় আমরা চলে এসেছিলাম এই গ্রামে। এটা তখনই বানানো হয়েছিল। বাড়িটা বেশিরভাগ সময় ফাঁকাই পড়ে থাকে। লজ আর হোমস্টের ব্যবসা এদিকে এখনো প্রফিটেবল নয়। তবে ট্যুরিস্ট বা ট্রেকারদের আনাগোনা ভবিষ্যতে আরও বাড়লে এই গ্রামের অর্থনীতি বদলে যাবে। চামলিং ফোন করছে, নেটওয়ার্ক খারাপ, কল ড্রপ হচ্ছিল। তার মধ্যেও যা বোঝা গেল তা হলো আজ সকাল থেকে তার বাবার পেটে অসহ্য ব্যথা। পরীক্ষা করিয়ে ডাক্তার বলেছেন গল ব্লাডারে স্টোন হয়েছে, কাল অপারেশন।
আমরা যে পাসিংদং চলে এসেছি এবং এখান থেকে থলুং যাব ট্রেক করতে, সেটা জানিয়ে ওর বাবার দ্রুত আরোগ্য কামনা করে ফোন রাখলাম। বললাম ফেরার সময় আমরা গ্যাংটক গিয়ে দেখা করব ওর বাবার সাথে। কি বউ কাজের মেয়ে কিচেন গিয়ে চটজলদি ভাত, ডাল, আলু সেদ্ধ আর মুরগির মাংস বানিয়ে ফেলল। ডাইনিং টেবিলে আমাদের খাবার বেড়ে দিতে দিতে কিবো বলল, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, কাল তাড়াতাড়ি ওঠা আছে। 8টার মধ্যেই ডিনার সেরে নিলাম। আমাদের বিদায় জানিয়ে কিবো বেরিয়ে পড়ল। বারান্দায় দাঁড়িয়ে দেখলাম টর্চের আলো পাক খেতে খেতে হারিয়ে যাচ্ছে পাকদণ্ডির মধ্যে। শরীরটা শান্ত ছিল। রাতে মরার মতো ঘুমোলাম। ঘুম ভাঙল দরজা নক করার শব্দে। দেখি কিবো কোন ভোরবেলায় এসে চা বানিয়ে দিয়ে এসেছে। পরনে কালকের সেই পার্পল টি শার্টের উপর ডেনিম জ্যাকেট আর ডেনিম জিন্স, পায়ে গ্রিপ দেওয়া জুতো। চায়ের কাপ হাতে বাইরের বারান্দায় এলাম। সকালের রোদ্দুর ঝলসাচ্ছে ফুলগুলোর ওপর। কিবো এসেছে বারান্দায়। হেসে বলল, এই ফুলের নাম হচ্ছে শ্রীমুলা। সিকিম পাহাড়ের অহংকার হলো এই ফুল। দাদু এতটাই অবসেস ছিলেন এই ফুল নিয়ে যে আমাকে শ্রীমুলা নামে ডাকতেন। এই বাড়িটাও তাই পেন্ট করিয়েছিলেন সেই রঙে। গিজার নেই, ইমার্শন হিটার দিয়ে জল গরম করে নেওয়া হলো। স্নান সেরে তৈরি হয়ে নিলাম। কিবো কিচেন থেকে ডিম সেদ্ধ, কলা, পাকা পেঁপে আর টোস্ট নিয়ে ডাইনিং স্পেসে এলো। আমি চেয়ার টেনে বসে বললাম, আমাদের সঙ্গে একজন গাইড দেওয়ার কথা ছিল, কখন আসবেন? কিবো হাসল, আমি যাব? বলে কে এই পুচকে মেয়ে? এ আমাদের গাইড? আমি আর উদ্দালক মুখ তাকাতাকি করলাম। কিবো বলল, স্যার আমার উপর ভরসা করতে পারেন। পাসিংদং থেকে থলুং যাবার শর্টকাট রুট আমার থেকে ভালো কেউ চেনে না। ট্রেক করা শুরু হলো আমাদের। একটুক্ষণের মধ্যেই বুঝে গেলাম মাছ যেমন জলে সাবলীল, কিবো তেমনি পাহাড়ি পথে স্বচ্ছন্দ। পাসিংদং ছাড়িয়ে লিংদেন গ্রামের দিকে হাঁটছিলাম আমরা। মাটিতে বরফ জমে আছে পুরু হয়ে। রাস্তার বাঁ দিকে কতগুলো সিঁড়ি। কিবো সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে। মুখ ফিরিয়ে বলল, এখন 5 কিমি উঠতে হবে খাড়া। কিবো সিঁড়ি ভাঙছে তড়বড় করে। আমাদের হাঁপ ধরছে। সিঁড়ি শেষ হওয়ার পর শুরু হলো বুনো পথ। ঘন জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম। গাছগাছালির ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে পাহাড় চূড়া। পাহাড়ের খাঁজ, উপত্যকা, হিমবাহ সব বরফে ঢাকা। বরফের পাহাড়ের মাথায় সোনালি সূর্য। কিবো বলল, ওই যে মাউন্ট পান্ডিম, কাবরু, সিমভো, সিনিয়লচু, ডোপুনহো, গোচাকা আর ওই হলো কাঞ্চনজঙ্ঘা। একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে গিরিখাত ধরে এগোচ্ছি। আরও খানিকটা উঁচুতে লিংদেম গুম্ফা। লোকজন চোখে পড়ল না। গৃহপালিত ছাগল গরু বা হাঁস মুরগিও না। কিবো বলল, এদিকের গ্রামগুলো বিধ্বস্ত, একসময় বহু লোক থাকতো। ভূমিকম্পে মারা গেছে অনেকে। যারা বেঁচে ছিল তারা নেমে গেছে পাসিংদং বা লিংথেম গ্রামে। হিমেল হাওয়া আক্রমণ শানাচ্ছে ঘাড়ের অনাবৃত জায়গা দিয়ে। লেদার জ্যাকেটের কলার টেনে টুনে যতটা পারা যায় তোলার চেষ্টা করছি। প্রকৃতির কি আশ্চর্য লীলা! সমতল যখন গরমে সিদ্ধ হচ্ছে, তখন এখানে হাড় কাঁপানো শীত। ডানার ছটপটানির শব্দে মাথা তুললাম। মুহূর্তে দুর্লভ দৃশ্যের সাক্ষী। মাথার উপর উঠছে
বিরল প্রজাতির সোনালী ঈগল। আরও খানিক হাঁটার পর এক বিশাল দুর্ভেদ্য কালো পাহাড় এলো। কিবো বলল, এটা কাঞ্চনজঙ্ঘার গার্ডওয়াল। ওই গ্রামের নাম জঙ্গু। পেন্টং আর সাকিয়েং হলো এদিকের শেষ গ্রাম। আর ওই যে পবিত্র রংইয়ংচু নদী, স্বর্গের এক ঝর্ণা থেকে যার জন্ম, ওই নদীর ওপারে আপার থলুংয়ের অভিশপ্ত গ্রামেই থাকতাম আমরা। আমি বললাম, অভিশপ্ত গ্রাম বলছো কেন? কিবো বলল, অভিশপ্ত নয়, ভূমিকম্পের সময় গ্রামের ঘরবাড়ি সব তছনছ হয়ে গিয়েছিল। রংইয়ংচু নদীর উপর সাঁকোটা ভেঙে গিয়েছিল জলের তোড়ে। ফলে বাইরের দুনিয়ার সঙ্গে এই জনপদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রকৃতির রোষ কি ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে বুঝেছিল ওই গ্রাম। থলুং পৌঁছে দেখবেন ওই পাহাড় চূড়ার একটা কুঁড়ে ঘর আছে, অথচ গোটা গ্রাম ধ্বংস হলেও সেই কুঁড়ে ঘরের গায়ে টোকা অবধি লাগেনি। এ হলো রিম্পোচের কৃপা। এবার যে বাঁকের কাছে পৌঁছালাম তার সৌন্দর্যের বর্ণনা করা অসম্ভব। রিংপিচু নদী রংইয়ংচুতে এসে মিশেছে। এত উপর থেকে স্বর্গীয় লাগছে সেই দৃশ্য। কাঞ্চনজঙ্ঘাকে বাঁদিকে রেখে রিংপুচু নদীখাত বরাবর চলছি। রাস্তা সরু আর খাড়াই হচ্ছে। কিবো বলল, স্যার সাবধান, যে কোনো সময় ধস নামতে পারে। কথাটা শেষ হতে না হতেই হুড়মুড় শব্দে ধস নামল। ব্যাপারটা এতটাই আচমকা ঘটল যে হকচকিয়ে গেছি। পত্রপত্রিকার পাহাড়ের ধ্বংসের ছবি দেখা আর নিজে এমন একটা ঘটনার সাক্ষী হওয়া অন্য ব্যাপার। চোখের সামনে গাছপালা সমেত একটা পাহাড়ের অংশ সোজা 300 ফুট নিচে অদৃশ্য হয়ে গেল। যেখানে দাঁড়িয়ে আছি সেই অংশটাও যে ধসে পড়বে না সেটাই বা কে জানে। পাথরের চাঙড়ের উপর দিয়ে এগোচ্ছি পা টিপে টিপে। নতুন করে ধস নেমে কখন যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে কে জানে। কিবো রিভারবেড ধরে আগে আগে চলছে। পাখির ডাকাডাকি কানে আসছে। উড়ছে হরেক রকমের প্রজাপতি। একটা কালো পাইপের মতো সাপ স্থির হয়ে শুয়েছিল পথের মধ্যে। আমাদের পায়ের শব্দ পেয়ে লুকিয়ে পড়ল ঘাস পাতার আড়ালে। উদ্দালক বলল, ওই দেখো ঘোড়া। তাকিয়ে দেখি সত্যি একটা বুনো ঘোড়া। বাদামি ঘোড়াটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে আর চামড়ের মতো ল্যাজ নেড়ে মাছি তাড়াচ্ছে। আমাদের গলা শুনে ঢুকে পড়ল জঙ্গলে। পর্ণমোচী বনভূমি আরও সবুজ হয়েছে এই উচ্চতায়। গাছপালা বেশি বলে সূর্যের আলো মাটি অবধি পৌঁছায় না। ভিজে ভিজে ছায়া ঢাকা জঙ্গলের ভিতরটা নিস্তব্ধ। নিজেদের পায়ের আওয়াজ আর পাখির ডাক ছাড়া কিচ্ছু শোনা যায় না। ঝরা পাতায় ঢেকে রয়েছে জঙ্গলের পথ। সঙ্গের থার্মোমিটার দেখে নিলাম, তাপমাত্রা 4 ডিগ্রি। ছাই আর হলুদ রঙের সাদা ঠোঁটের এক জোড়া হিমালয়ান লংটেল পাখি। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছি। কিবো ভরসা দিল, আর একটুখানি স্যার। অবশেষে থলুং গুম্ফায় পৌঁছালাম, কিন্তু পা রেখে মন খারাপ হয়ে গেল। চারদিকে ধ্বংসের ছাপ। দোতলা গুম্ফার একতলা ধসে গিয়েছে। ভাঙা পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে শুধু ওপরতলা। আশপাশের ছোট গ্রামগুলিও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনহীন গ্রাম কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে। রিম্পোচের মূর্তি রয়েছে। আমরা প্রণাম জানালাম। কিবো বলল, রিম্পোচে এখানে বাস করেন। এটা ওই জঙ্গলের সবচাইতে পবিত্র অঞ্চল। শীতে কাঁপছি,
খিদেও পেয়েছে জোর। রুটি, ভাত, চিকেন আর ম্যাগির স্যুপ সঙ্গে করে নিয়ে আসা হয়েছিল। সেই খাবার দিয়ে খিদে মেটানো হলো। কিবো বলল, পাসিংদং থেকে থলুং আসার ইউজুয়াল ট্রেকিং রুট আলাদা। আমি শর্টকাট রাস্তা নিয়ে এসেছি বলে সময় কম লাগলো। কিবো লঘু পায়ে গুম্ফার বাইরে এলো, পিছন পিছন আমরাও। ঠান্ডার প্রকোপ বেড়েছে। নদী, কুয়াশা, পাহাড় আর জঙ্গলের বিমিশ্র গন্ধ আসছে নাকে। কিবো বলল, ওই সরু নদীটা হলো রংইয়ংচু। ওপারে আপার থলুং পাহাড়ে ছিল আমাদের ছোট্ট গ্রাম। 20-22টা পরিবার থাকত, শখানেক লোক। ভূমিকম্পে সমস্ত তছনছ হয়ে গেছে। রংইয়ংচুর উপর আগে কংক্রিটের সেতু ছিল, ভূমিকম্পের সময় ভেঙে যায়। এখন নতুন করে একটা অস্থায়ী সাঁকো তৈরি হয়েছে। কাঠ আর বাঁশের তৈরি সাঁকো সংযুক্ত করেছে দুদিকের পাহাড়কে। সাঁকোর রং পাসিংদংয়ের সেই হোমস্টের মতো, বেগুনি আর পার্পেলের মাঝামাঝি। এই বিশেষ রঙের প্রতি কি এদিকের মানুষের দুর্বলতা আছে? আমি বললাম, তুমি বলেছিলে যে গোটা গ্রাম ধ্বংস হয়ে গেলেও ওই কুঁড়ে ঘরটাকে রিম্পোচে রক্ষা করেছিল। এর পেছনে কি কারণ? কিবো শান্ত গলায় বলল, বলছি। 2 বছর আগে মুহুর্মুহু কেঁপে উঠেছিল এই উপত্যকা। আগে লোকালদের বিশ্বাস ছিল পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গেলেও এই পাহাড় অক্ষত থাকবে। কিন্তু সেবারের ভূমিকম্প ঠকঠকানি তুলে দিল মানুষের মনে। সকলেরই আশঙ্কা, আজ বাদে কাল আরও বিপর্যয় নেমে আসবে না তো? প্রাণে বাঁচতে হলে নিচে নেমে আসা দরকার। কিন্তু যাদের চলাফেরার শক্তি নেই তাদের কি হবে? মানুষ বড় নিষ্ঠুর। বৃদ্ধ বৃদ্ধাদের ওই কুঁড়ে ঘরে রেখে বাকিরা নেমে এলো নিচের গ্রামে। দাদুও ছিল তাদের মধ্যে। তাকে কিছুদিন চলার মতো চাল, ডাল, আনাজ দিয়ে কুঁড়ে ঘরটাতে রেখে নেমে এসেছিল আমার মা বাবা। আমি কাঁদছিলাম হাউ হাউ করে, চাপটে ধরে রেখেছিলাম দাদুকে। আমাকে ওরা টেনে হিঁচড়ে নিয়ে এসেছিল। অথচ রিম্পোচের রসিকতা এমন, বাড়ি ঘরগুলো ভূমিকম্পে তছনছ হয়ে গেলেও ওই কুঁড়ে ঘরটার গায়ে আঁচড়টুকু লাগেনি। সেদিনের ছবিটা কল্পনা করছিলাম মনে মনে। গুহা জীবনের দিন থেকেই আমাদের চেতনার গভীরে রয়ে গিয়েছে যেমন করে হোক নিজেকে বাঁচিয়ে রাখার ভাবনা। আমি বললাম, সেই বৃদ্ধ বৃদ্ধারা সকলে কি মারা গেছেন? কিবো একটা শ্বাস ছেড়ে বলল, পর্যাপ্ত খাবার দাবার ছাড়া 2 মাস বাঁচা যায় না। 2 বছর তারা কাটাবেন কি করে? হতভাগ্য মানুষগুলো কি দুঃস্বপ্নেও ভেবেছিল নিজের সন্তানই তাদের মৃত্যুদণ্ড দেবে একদিন? স্যার, দয়া করে আমার দাদুর শবদেহটা নামিয়ে আনুন। আমি সাঁকোর ওপারে অপেক্ষা করছি। দাদুকে শেষ দেখা একবার দেখব, তারপর আপনারা নদীতে ভাসিয়ে দেবেন তার শবদেহ। রংইয়ংচু স্বর্গে পৌঁছে দেবে আমার দাদুর আত্মাকে। আমি পাসিংদং থেকে থলুংহ অবধি আপনাদের সঙ্গে গাইড হয়ে এতটা পথ ট্রেক করে এসেছি, তার জন্য আমাকে একটাও পয়সা দিতে হবে না। হোমস্টের খরচও কমপ্লিমেন্টারি। শুধু এইটুকু করে দিন স্যার। আমি বললাম, তুমি এতটা পথ ট্রেক করে এসেছো, বাকিটা যাবে না কেন? দাদুর বিকৃত শবদেহ দেখতে চাও না নাকি? কিবো বলল, যেদিন আপার থলুংয়ের লোকেরা চরম নিষ্ঠুরতা দেখিয়েছিল সেদিন থেকে ওই গ্রামের সঙ্গে আমার সব সম্পর্ক চুকে বুকে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছি, রংইয়ংচু নদী পেরিয়ে ওই গ্রামে আর কখনো পা রাখবো না আমি। এই কারণে পাসিংদংয়ে আমার বাবা মায়ের সঙ্গে আমি থাকি না। উদ্দালক বলল, তোমার আবেগের ব্যাপারটা বুঝতে পারছি। পাসিংদংয়ে হোমস্টের দেওয়ালে তোমার দাদুর ফটো দেখেছি, কিন্তু কথা হলো তার মৃতদেহ দেখে আমরা চিনব কি করে? শবদেহ কি আর অবিকৃত অবস্থায় আছে? মাংস টাংস পচে গলে গিয়ে কঙ্কালটুকু হয়তো পড়ে থাকার কথা এতদিনে। কিবো বলল,
ওই পাহাড় চূড়ার তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকে, তাই পচনের ক্রিয়াটা অতি ধীরে গতিতে হবার কথা। ওখানে 2 জন বৃদ্ধা আর 3 জন বৃদ্ধ আছেন। 3 জনের মধ্যে দাদুর মৃতদেহ চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। এই নিন আমার টর্চটা, অন্ধকার ঘন হওয়ার আগেই আপনারা বেরিয়ে পড়ুন স্যার। থলুং গুম্ফা থেকে নেমে এসেছি। রংয়ংচু নদী বয়ে যাচ্ছে হু হু করে। বাঁশ আর কাঠ দিয়ে তৈরি সাঁকোটায় পা রাখলেই মচমচ করছে। সন্তর্পণে সাঁকো পার হলাম। কিবো দাঁড়িয়ে রইল ওপারে। চড়াই পথে উঠছি। ভূমিকম্প বিধ্বস্ত বাড়িগুলো ভেঙে পড়ে আছে। জায়গায় জায়গায় ধসে গেছে মাটি। 2 বছর হলো জনপ্রাণী থাকে না এই গ্রামে। ভাবলেই গা কেমন ছমছম করে। এদিকে অন্ধকার জমাট বাঁধছে। কনকনে হাওয়া ঝাপটা মারছে। কুয়াশা আর মেঘ এক্কা দোক্কা খেলছে। উদ্দালক ভুরু কুঁচকে বলল, আমার খটকা লাগছে। এই জনবিচ্ছিন্ন পাহাড়ে ভূত প্রেত নেই তো? কি ভূতের ভয়ই এলো না? আমারও মনের দেওয়াল বেয়ে ভয়ের মাকড়সা উঠছে নামছে। বড় করে শ্বাস নিলাম আর ছাড়লাম। ভয় ভয় ভাব খানিকটা কাটল। আবার চড়াই ওঠা শুরু। দুর্মর সাহসে ভর করে উঠে এসেছি টিলাটার মাথায়। হাড় কাঁপানো হাওয়া দিচ্ছে থেকে থেকে। কুড়েঘরটার দশা জীর্ণ। 1-2 কাঠ জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। টিনের চাল ফুটি ফাটা। দরজা হাট করে খোলা। ঘরের ভিতরে বরফের স্তর জমে পুরু হয়ে আছে। বোটকা গন্ধ নাকে এলো। ঘরের ভিতর কতগুলো চৌকি ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। তাতে চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছেন কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা। তাকালাম এদিক ওদিক। এই পাহাড়ে তাপমাত্রা বেশিরভাগ সময় শূন্যের কাছাকাছি থাকে বলেই হয়তো শরীরগুলো পচে গলে যায়নি। তবে সব দেহগুলো যে অবিকৃত আছে সেটাও নয়। পচনের ক্রিয়াটা চলেছে অতি ধীর লয়। কোণের একটা চৌকিতে এক বৃদ্ধ কোল কুঁজো হয়ে বসা। বিবর্ণ উইনচেস্টারটার রং কোনো এক সময় বেগুনি ছিল। ধূসর ফুল প্যান্ট। গায়ে মাংস নেই বললেই চলে। তোবড়ানো গাল, কণ্ঠার হাড় গজালের মতো ফুঁড়ে বেরিয়েছে। ঢিলে কোঁচকানো হলদেটে চামড়া খোলসের মতো মানুষটার হাড়ের উপর জড়িয়ে আছে। 2 হাতের চামড়ার নিচে জট পাকানো নীল সব শিরা উপশিরা দেখা যাচ্ছে। মোটা কাচের চামড়া নাকের ডগা অবধি নেমে এসেছে। মোটা কাচের চশমা নাকের ডগা অবধি নেমে এসেছে। চোখের ধূসর মণি স্থির। গিয়াৎসো লেপচাকে চিনে নিতে আমাদের অসুবিধে হয় না। গিয়াৎসো লেপচাকে চিনে নিতে আমাদের অসুবিধে হলো না। কখনো শ্মশানে যে যায়নি তা নয়, মর্গে যাওয়ার অভিজ্ঞতাও আছে, কিন্তু এমন অদ্ভুত পরিস্থিতিতে আগে পড়িনি। 5-5টা মৃতদেহ পড়ে আছে এক নির্জন পাহাড় চূড়োর পরিত্যক্ত কুঁড়ে ঘরে। জীবিত মানুষ বলতে শুধু আমি আর উদ্দলক। কেউ দমাদ্দম হাতুড়ি পিটছে আমাদের হৃৎপিণ্ডে। আমার বুক ধুকপুক করছিল, কিন্তু উদ্দালকের নার্ভ শক্ত। সামনে গিয়ে তার নাকের কাছে হাতের উল্টো পিঠ ধরল। তারপর তার কবজি ধরে নাড়ির স্পন্দন অনুভব করতে চাইল। দুদিকে মাথা নেড়ে বোঝালো যে শরীরে প্রাণ নেই। আমি ভয়ে ভয়ে মৃতের কপালে হাত দিলাম। বরফের মতো ঠান্ডা শরীর। উদ্দালক বলল, সাহসান, আমি 2 পা ধরছি, তুই হাত দুটো ধর। শবদেহ যতটা ভারী হওয়ার কথা ততটা ভারী নয়। অসুবিধা হলো না তেমন একটা। ধরাধরি করে 2জন দেহটাকে নামিয়ে আনতে লাগলাম নিচে।
ক্লান্ত হয়ে পড়লে মৃতদেহ নামিয়ে রাখলাম। খানিক বিশ্রাম নিয়ে আবার হাঁটা। নদী অবধি আসতে হাঁপ ধরে গেল। সাগর ওপারে ঠায় দাঁড়ানো কিবো। কুয়াশায় তার মুখ চোখ স্পষ্ট নয়, শরীরের আদলটুকু শুধু বোঝা যাচ্ছে। কিবো ধরা গলায় বলল, স্যার আপনাদের কি বলেছে, কিন্তু আরও 4টে শবদেহ রয়ে গেল ওই কুঁড়ে ঘরে। তাদের বিদেহী আত্মারাও কষ্ট পাচ্ছেন। আগে দাদুর দেহটার সদ্গতি করে নিই, তারপর বাকিদের কথা ভাবব। স্যার শবদেহটা সাঁকোর এপারে আনবেন। বৃদ্ধের শবদেহটা দুজন ধরাধরি করে নিয়ে এলাম রংইয়ংচু নদীর ওপারে। নামিয়ে রাখলাম পাথুরে মাটিতে। কিবোর দু চোখে জল। বৃদ্ধের হাঁটু ছুঁয়ে প্রণাম করল ভক্তি ভরে। বিড়বিড় করে কি সব উচ্চারণ করল। কান্না ভেজা গলায় বলল, স্যার দাদুকে শেষ প্রণাম জানানো হয়ে গেছে। এবার আপনারা শবদেহটা ভাসিয়ে দিতে পারেন ওই রংইয়ংচু নদীর জলে। আমি আর উদ্দালক দৃষ্টি বিনিময় করে নিলাম। কিবোর কথা মতো শবদেহটা ভাসিয়ে দিলাম নদীর জলে। আমাদের অবাক করে দিয়ে মৃতদেহটা জলে ডুবল না। কাগজের নৌকোর মতো খরস্রোতা নদীতে দুলে দুলে ভাসতে ভাসতে চলে গেল চোখের আড়ালে। তখনই ঘটল অবিশ্বাস্য কাণ্ড। কিবো ধাঁ করে ঝাঁপ দিয়ে পড়ল নদীর বুকে। আমরা বাঁচানোর চেষ্টা করতে না করতেই দেখি ডুবে গেছে। খানিক দূরে গিয়ে ভেসে উঠল কিবোর দেহ। চোখের পলক ফেলার আগেই কিবোর শরীর চলে গেল দৃষ্টিসীমার বাইরে। ব্যাপারটা এতটাই অতর্কিত হলো যে চিন্তা করার শক্তিও যেন লোপ পেয়ে গেছিল আমাদের। আমি হতচকিত হয়ে দেখি উদ্দালক বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সাঁকোটার দিকে। অস্ফুটে কি সব বলছে আর আঙুল উঁচিয়ে কিছু দেখাচ্ছে। ওর তর্জনী অনুসরণ করে চমকে গেলাম। কোনো শিক্ষানবিশ আঁকিয়ে যেমন হিজিবিজি কিছু এঁকে তা পছন্দ না হলে ইরেজার দিয়ে মুছে দেয়, ঠিক তেমনই করে সাঁকোটা উবে যাচ্ছে একটু একটু করে, যেন সেটা কাঠ বা বাঁশ নয়, ধোঁয়া দিয়ে তৈরি। কয়েক মুহূর্ত লাগলো সাঁকোটা নিশ্চিহ্ন হতে। থলুং আর আপার থলুং ভূমিখণ্ডের মধ্যে দিয়ে বয়ে যাওয়া রংইয়ংচু নদীর ওপার আর এখন কোনো সংযোগ সেতু রইল না। মাথাটা চক্কর দিয়ে উঠল। বুঝতে পারলাম চেতনা লোপ পাচ্ছে। কখন যে জ্ঞান হারিয়েছি জানি না। হিমশীতল জলের ঝাপটায় চোখ মেললাম। বুঝলাম একটা গুম্ফার মধ্যে শুয়ে আছি। আশেপাশে মঙ্গলয়েড মুখের কয়েকজন মানুষ। চেনা মুখ একটাই, ফুরবা চামলিং। আমাদের পাশে উদ্দালক আধশোয়া, এদিক ওদিক দেখছে। চামলিং জলের গ্লাস এগিয়ে দিয়ে উদ্বিগ্ন গলায় বলল, দাদা তোমাদের ঠিক কি হয়েছিল বলো তো? কিবোর সাথে শেয়ারের জিপে সহযাত্রী হওয়া, সিংতাম থেকে গাড়ি বদলে মঙ্গন হয়ে পাসিংদং আসা, থলুং ট্রেক করতে যাওয়া, সবটাই বললাম চামলিংকে এবং তারপরে রোমহর্ষ বৃত্তান্ত শোনালাম। আমার কথা শুনে ফিসফিস শুরু হলো স্থানীয় মানুষদের মধ্যে। আমি চামলিংকে বললাম, তুমি এখানে এলে কি করে? চামলিং বলল, অপারেশন ভালোই ভালোই হয়ে গেছে, বাবাকে হাসপাতাল থেকে ছুটিও দিয়ে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম পাসিংদংয়ে। যে হোমস্টেতে তোমরা উঠেছিলে তার খোঁজ কেউ দিতে পারল না। তখনই খটকা লাগলো। তোমরা থলুং রুটে ট্রেক করার কথা বলেছিলে, তাই পাসিংদং থেকে 2 স্থানীয় যুবককে গাড়িতে তুলে যতটা পারা যায় এগিয়ে এসেছি গাড়ি নিয়ে। কয়েক কিমি উঠেছি পায়ে হেঁটে। খোঁজাখুঁজি করতে করতে রংইয়ংচু নদীর ধারে অজ্ঞান অবস্থায় তোমাদের পাই। তারপর ধরাধরি করে এই গুম্ফায় নিয়ে এসেছি।
দাদা একটু সুস্থ বোধ করছো? তাহলে উঠে পড়ো, সন্ধ্যের আগে পাসিংদং পৌঁছতে হবে আমাদের। পাহাড়ি পাকদণ্ডী পথে গাড়ি চলছে। চামলিং স্টিয়ারিং ঘোরাচ্ছে নিবিষ্ঠ মনে। আমি আর উদ্দালক জানলা দিয়ে দেখছি। আঁকা বাঁকা পথে ড্রাইভ করে অবশেষে একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে চামলিং ঘোষণা করল, পাসিংদং মনাস্টারি। বাজনা ভেসে আসছে মনাস্টারির ভিতর থেকে। দুজন লামা দাঁড়িয়ে আছে দরজার সামনে। ঢালু রাস্তা নেমে গেছে নিচে, যা শেষ হয়েছে একটা খাদের সামনে। ঢালু রাস্তা নেমে গেছে নিচে, যা শেষ হয়েছে একটা খাদের সামনে। সামনে কোনো বাড়িঘর কিছুই নেই, ধুধু শূন্যতা। যে বাড়িটায় আমরা রাত্রিবাস করেছিলাম তা ভোজবাজির মতো উভে গেছে। খাদের ধারে পাহাড়ের ঢালে শুধু ফুটে আছে অগুন্তি প্রেমুলা। চামলিং বলল, পাসিংদংয়ের দুই যুবকের সঙ্গে থলুং যেতে যেতে অনেক গল্প হয়েছে। 2 বছর আগের সেই মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরেছি তাদের কাছে। ভূমিকম্পের আশঙ্কায় আসক্ত বুড়ো বুড়িদের সামান্য কিছু খাবার দাবার দিয়ে পাহাড়ের মাথার একটা কুড়ে ঘরে রেখে নিচের গ্রামে নেমে এসেছিল বাকিরা। গিয়াৎস লেপচাও ছিল হতভাগ্যদের দলে। কিবো তার দাদুকে ছেড়ে আসতে চাইছিল না, কিন্তু বাবা কিবোকে টেনে হিঁচড়ে নিচে নামিয়েছিল। নরবরের সাঁকোটার উপর বাপ বেটির তুমুল ধস্তাধস্তি হচ্ছিল। বাবার হাত ছাড়িয়ে ছুট দিতে গিয়ে কিবো পড়ে যায় নদীতে। রংয়ংচু নদী তাকে ভাসিয়ে নিয়ে যায়। কিবোর লাশ পাওয়া যায়নি। আমি আর উদ্দলক একসঙ্গে বললাম, সে কি? এখন সেই খরস্রোতা নদী ডিঙিয়ে আপার থলুং যাওয়া আর সম্ভব নয়। শিকারী আর মেষপালকরা সাহসী হয়, তারাও নদী পার হওয়ার সাহস করে না। সেই গ্রামের সব বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে। গ্রামবাসীরা পাসিংদং লিংজা সিংতামমঙ্গল গ্রামে নেমে এসেছে। সকলে ধরে নিয়েছে যে ওই কুড়ে ঘরে যাদের রেখে আসা হয়েছিল তারা কেউই বেঁচে নেই। জীবিত মানুষগুলোকেই বোঝা বলে ভেবেছে তারা। ওই বরফ গলা খরস্রোতা নদী পার করে সেই মৃতদেহগুলিকে উদ্ধার করে নিয়ে আসার তাগিদ কারোর নেই। শুধু কিবোই ছিল আলাদা গোত্রের মেয়ে। উদ্দালক বলল, এবার পরিষ্কার হচ্ছে পুরো ছবি। কিবো নেই, তার শরীর বলেও কিছু নেই। আমরা ওকে যেমন দেখছি তা ওর তৈরি করা বিভ্রম। সিংদামে এসে আলাপ করে আমাদের সঙ্গে, থলুং রুটে ট্রেক করার কথা বলে। তার কথায় গন্তব্য বদলে পাসিংদং চলে আসি আমরা। আমি বললাম, গিয়াৎস লেপচা আর কিবো দুজনের কেউই বেঁচে নেই। সেই হিসেবে দাদু নাতনির তো পরলোকে একসঙ্গেই থাকার কথা। তাহলে দাদুর মৃতদেহ উদ্ধার করে আনার জন্য কিবো এত ব্যাকুল হলো কেন? উদ্দালক বলল, পরলোকেও স্তর ভেদ আছে। কর্মফল বা আধার অনুযায়ী সেই স্তর নির্ধারিত হয়। এমন হতেও পারে ব্যাখ্যাতীত কোনো কারণে মিলিত হতে পারছে